আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুপাত ও শতকরা এই অধ্যায়ের শতকরা এই টপিকসের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান করব। কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলতে চাই যে অনুপাত ও শতকরা অধ্যায়ের উপরে বেসিক আলোচনা করা হয়েছে যে এই পর্বটিতে, সেটি দেখে আসার জন্য। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের অনেক সুবিধা হবে। সবার প্রথমে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। একটি বিদ্যালয়ে 200 জন শিক্ষার্থীর মধ্যে 60% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা কত? অর্থাৎ ওই বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 200 জন, এই শিক্ষার্থীর মধ্যে ছাত্রও আছে ছাত্রীও আছে। এখন তারা বলে দিছে যে ছাত্র কয়জন, 60%। নির্দিষ্ট করে তারা জন হিসাবে জানায় নাই যে এত জন ছাত্র, এটা বলে নাই। তারা বলছে 60% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত, অর্থাৎ তারা ফলাফল জানতে চায় যে ছাত্রী কত জন, সেটা আমরা এখন বের করব। কিভাবে করতে পারি সেটা হচ্ছে, এখানে 200 জন শিক্ষার্থীর মধ্যে 60% ছাত্র। এখন 60% ছাত্র বলতে কত জনকে বোঝায় সেটা আমরা বের করব। আমরা এখানে বলবো যে ছাত্র সমান বা ছাত্র সংখ্যা সমান 200 এর 60%, পাশে লিখে দিব জন, অর্থাৎ আমাদের ফলাফলটা বের হবে জনে, যে ছাত্র কত জন। এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা 200 এর এই যে 60%, এই পার্সেন্ট মানে হচ্ছে 100। আমি যদি এখন এই পার্সেন্টকে উঠিয়ে দিতে চাই তাহলে আমি প্রথমে লিখব 60 আর নিচে হর হিসাবে 100 লিখব। এখানে খেয়াল করবেন যে পার্সেন্ট চিহ্ন কিন্তু এখানে আর দেই নেই, পার্সেন্ট চিহ্নের বদলে হর হিসাবে 100 থাকবে। আর যদি আমি হর হিসাবে 100 দিতে না চাই তাহলে আমি পার্সেন্ট চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা এখানে পাশে লিখে দিলাম জন। এখন 100 এই 200-র মধ্যে যায় 2 বার, 100 2 100-তে 200। তাহলে 60 গুণ 2 কত হয়, 60 দুগুণে 120 জন। আমরা পেয়ে গেলাম যে ওই বিদ্যালয়ে 200 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র হচ্ছে 120 জন। ছাত্র কয়জন, 120 জন। তাহলে 200 জনের মধ্যে যদি 120 জন ছাত্র হয় তাহলে ছাত্রী কয়জন? খুব সহজ, আমরা 200 থেকে এই ছাত্রকে বাদ দিয়ে দিব, 120কে বাদ দিব। 200 থেকে 120 বাদ দিলে আর থাকে 80, আমরা বলবো জন। তাহলে একটি বিদ্যালয়ে 200 জন শিক্ষার্থীর মধ্যে 60% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত? 80 জন। ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনিরা শতকরা 80% নম্বর পেল, পরীক্ষা 800 নম্বর হলে সে কত পেল? অর্থাৎ পরীক্ষা হয়েছে 800 নম্বরের পরীক্ষা। কত নম্বরের পরীক্ষা? 800 নম্বরের পরীক্ষা। ওই 800 নম্বরের মধ্যে সে 80% নম্বর পেল। এখানে শতকরা শতকরা না দিলেও চলবে, আমরা এখানে বলতে পারি মনিরা 80% নম্বর পেল, কারণ এই পার্সেন্ট মানেই শতকরা 100। তাহলে মনিরা 80% নম্বর পেল, পরীক্ষাটা হয়েছে কত নাম্বারের? 800 নাম্বারের। তাহলে মোট নাম্বার 800, তার মধ্য থেকে সে 80% নাম্বার পাইছে। এখন 80% বলতে কতকে বোঝানো হচ্ছে সেটা আমাদেরকে তারা জানতে চায়, আমরা বের করব। তাহলে আমরা লিখব মোট নাম্বার হচ্ছে 800, তাহলে 800 এর 80% কত হয় সেটাই হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে আমরা পরবর্তী লাইনে একটু আগে যেরকম কাজ করলাম, পার্সেন্ট চিহ্ন উঠিয়ে দিয়ে হর হিসেবে 100 লিখলাম, এখানে সেই একই কাজ করব। 800 এর 80 আর এই পার্সেন্ট চিহ্নকে উঠিয়ে দিয়ে হর হিসাবে 100 দিব। 100 এই 800-র মধ্যে যায় 8 বার, 8 100-তে 800 হয়। এবার 8 এর 80 তাহলে কত হবে? অর্থাৎ 8 দিয়ে 80কে গুণ করব, 8 8 64 আর এই শূন্যটা পাশে লিখে দিব, তাহলে 640। তাহলে আমরা কি বলতে পারি? মনিরা 80 নম্বর 80% নম্বর পেল, পরীক্ষা 800 নম্বরের হলে সে কত পেল? 640 নম্বর। এই 80% বলতে এখানে 640কে বোঝানো হচ্ছে। 640 খ নাম্বার প্রশ্নে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, 2 সমস্ত 25 ভাগের 6 এর শতকরা প্রকাশ করলে কত হবে? অর্থাৎ 2 সমস্ত 25 ভাগের 6 কে, এখানে আমরা কে বলতে পারি যে 2 সমস্ত 25 ভাগের 6কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তাহলে আমরা এখন শতকরায় প্রকাশ করি। তাহলে এখন শতকরায় কীভাবে প্রকাশ করব? এটিতে একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা সবার প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব, তারপরে আমরা অঙ্কটা করব। এখানে আমরা এখন 2 সমস্ত 25 ভাগের 6 লিখলাম, এরপরে
পরবর্তী লাইনে গিয়ে আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। 25 দুগুণে 50, 50 আর 6 যোগ করলে হয় 56, এটি লব হিসাবে বসবে। আর হর হিসাবে 25, আমরা এখনও 25 দিয়ে দিলাম। তাহলে 2 সমস্ত 25 ভাগের 6 বলতে কত বোঝানো হয়? 25 ভাগের 56কে বোঝানো হয়। এখন এই 25 ভাগের 56কে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে শতকরায় প্রকাশ করতে হলে মূল যেই বিষয়, আমাদেরকে হর 100 বানাইতে হবে, যে করেই হোক হর 100 বানাইতে হবে। কারণ শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়। অর্থাৎ কোনো সংখ্যার যদি হর 100 না হয় তাকে আমরা শতকরা বলতে পারবো না। তাহলে এখানে 25 ভাগের 56, এখানে হর হিসাবে কত আছে? 25। তাহলে এটাকে আমরা শতকরা বলতে পারবো না, কিন্তু আমাদের প্রশ্নে বলছে শতকরা বানাইতেই হবে। তাহলে আমরা কি করব? হর 100 বানানোর ব্যবস্থা করব। সেই ক্ষেত্রে খুব সহজ একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে দুইটা কাজ করতে পারি। তা হচ্ছে একটা হচ্ছে যে আমরা 25কে 100 বানাইতে হইলে, হরকে 100 বানাইতে হইলে হরকে যত দিয়ে গুণ দেওয়া দরকার তত দিয়ে গুণ দিব। এখন এখানে আছে 25, 25কে কত দিয়ে গুণ দিলে 100 হবে? 25কে 4 দিয়ে গুণ দিলে 100 হবে। তাহলে আমরা 56কেও 4 দিয়ে গুণ দিব। এভাবে করে করা যাবে একটা পদ্ধতি এটা। 4 25 100, আর এখানে আমরা 4 দিয়ে 56কে গুণ করব, তাহলে হবে 224। এটা একটা। তাহলে এখানের মধ্যে ফলাফল কত হবে? 224। আর এই যে হর 100, আমি এটিকে যদি না দেই তাহলে আমরা পার্সেন্ট চিহ্ন দিব, 224%। 2 সমস্ত 25 ভাগের 6কে শতকরায় প্রকাশ করলে হবে 224%। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে আমরা করতে পারি, সেটা হচ্ছে 2 সমস্ত, এটা আমি আরেক কালার দিয়ে করি, 2 সমস্ত 25 ভাগের 6 আমরা তাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হবে 25 ভাগের 56। এখন যে বিষয়টা আমরা কি করব, আমাদেরকে যেহেতু হর 100 লাগবে, আমরা এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে 100 হবে ওরকমে না গিয়ে আমরা সরাসরি আমরা 100 দিয়ে গুণ করব। আমরা এখানেও 100 দিয়ে গুণ করব, উপরেও 100 দিয়ে গুণ করব। এখানে আমরা কি করেছিলাম? নিচের হর 100 বানানোর জন্য যত দিয়ে গুণ দেওয়া দরকার তত দিয়ে গুণ দিয়েছিলাম। এই সংখ্যাটি দিয়ে উপরেও গুণ করেছিলাম, কারণ নিয়ম এটাই যে শুধু এক পক্ষে আনলে হবে না, উভয় পক্ষে আনতে হবে। আমরা নিচেও এনেছি, উপরেও এনেছি। একই রকমভাবে এখানেও আমরা সংখ্যাটিকে নিচেও আনলাম, উপরেও আনলাম, কিন্তু কি আনলাম? আমরা এখানে এনেছি 4 আর এখানে আনলাম 100। অর্থাৎ আমরা কোনো ভেজালে গেলাম না যে কত দিয়ে গুণ দিলে 100 হয়, আর ওরকম চিন্তাভাবনা না করে আমরা সরাসরি 100 দিয়ে গুণ দিলাম। হরকেও 100 দিয়ে গুণ দিলাম, লবকেও 100 দিয়ে গুণ দিলাম। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে এই যে নিচের যেই 100 আছে, একে আমরা কিচ্ছু করব না, একে হাত দিলে এখন সমস্যা আছে। অর্থাৎ এই নিচের 100 তাকে আমরা কিছু করব না, কারণ আমাদের মূল উদ্দেশ্য এই 100কে রেখে দেওয়া, হর 100 বানানো। আমরা বাকিগুলোর মধ্যে কাটাকাটি করার চেষ্টা করব। যেমন 25 100-র মধ্যে যায় 4 বার, 4 25 100, আর কোনো কাটাকাটি করা যায় না। নিচের 100কে কিন্তু কিছু করা যাবে না, সাবধান, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নিচের 100 যেভাবে করে আসে আমরা এভাবে করেই রেখে দিব। নিচে যেই 100 তাকে লিখলাম, আর উপরে 56 গুণ 4, 56কে 4 দিয়ে গুণ দিলে হয় 224, আমরা 224 লিখলাম। পরবর্তী লাইনে গিয়ে 224 নিচের 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিলাম। অর্থাৎ আমরা দুই পদ্ধতিতে অঙ্কটা করলাম। একটা হচ্ছে হরকে 100 বানানোর জন্য যত দিয়ে গুণ করা দরকার তত দিয়ে গুণ করলাম, আর আরেকটা পদ্ধতি হচ্ছে কত দিয়ে গুণ করব না করব সেটা দেখারই দরকার নাই, আমরা সরাসরি হরকেও 100 দ্বারা গুণ করব, লবকেও 100 দ্বারা গুণ করব। বাস, এই নিচের 100কে আমরা কিচ্ছু করব না, একে যেভাবে আসে এইভাবে করে রেখে দিব, বাকিগুলোকে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। এটা যে কোনো অঙ্কের মধ্যে আমরা এই কাজটা করব। তাহলে আমরা এখানে ফলাফল পেলাম 2 সমস্ত 25 ভাগের 6, এটিকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কত হয়? 224%। এটি রয়েছে আমাদের ক নাম্বার অপশনে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 825 টাকায় ক্রয় করে 900 টাকায় বিক্রয় করলো, কত টাকা লাভ হলো? এখন কি কিনলো আর কি বিক্রি করলো কিছুই বলা নাই, শুধু আমাদের প্রশ্নে বলছে যে 825 টাকায় কেনা হলো, 900 টাকায় বিক্রি করা হলো, তাহলে কত টাকা লাভ হলো? তাহলে আমরা এখানের মধ্যে কিনলাম কত টাকা দিয়ে? 825 টাকা দিয়ে কিনলাম, 900 টাকা দিয়ে বিক্রি করলাম, তাহলে আমাদের লাভ হয়েছে, এবং তারা বলেও দিছে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে এটা তারা জানতে চায়। তাহলে আমরা এই যে লাভ সমান, আমরা জানি যে লাভের একটা সূত্র হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ আপনি যেই মূল্যে বিক্রি করবেন সেটা আগে লিখব 900,
আর যে মূল্যে আপনি কিনেছিলেন সবার প্রথমে 825 সেটা লিখব। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে যেটা বের হয় সেটাই হচ্ছে লাভের পরিমাণ। তাহলে আমরা এখন 900 থেকে 825 বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে গেলাম 75। তাহলে 900 থেকে 825 বিয়োগ করলে হয় 75। তাহলে বুঝতে হবে যে এখানে 825 টাকায় ক্রয় করে 900 টাকায় বিক্রয় করার কারণে 75 টাকা লাভ হলো। 75 টাকা আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5 নাম্বার প্রশ্ন, 0.25কে শতকরায় প্রকাশ করলে কত হবে, অথবা 0.25 এর শতকরা কোনটি? একই প্রশ্ন, কিন্তু দুইটা প্রশ্ন কিন্তু এখানে বলা হয়েছে অথবা, অর্থাৎ একই রকমের দুইটা প্রশ্ন, একটু আলাদা করে দিছে যে এটিকে শতকরায় প্রকাশ করলে কত হবে, অথবা 0.25 এর শতকরা কোনটি, একই কথা। আমরা এখন তাহলে এটিকে শতকরায় প্রকাশ করব। আমরা এখানে লিখি যে 0.25 সমান, আমরা এখানে এই যে দশমিকটা আছে এই দশমিককে আমরা উঠানোর চেষ্টা করব। এখন দশমিকে উঠানোর নিয়ম কি? এটা কি কোনো ওরকম ভগ্নাংশের আকারে আছে যে এই ভাগের উপরে দশমিক বা নিচে দশমিক? না, এখানে একটা সংখ্যা 0.25। এখন এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির এই দশমিককে আমরা উঠানোর চেষ্টা করব। তাহলে কি করব? আমরা একটা ভাগ চিহ্ন নিয়ে আসব। আমরা ভাগ চিহ্ন নিয়ে আসলাম। এই দশমিককে উঠানোর জন্য একটু ভালো করে খেয়াল করবেন, এই দশমিককে উঠানোর জন্য এই ভাগ চিহ্নের নিচে 1 লিখব। যখন আমি 1 লিখব তখন এই দশমিকটা আমি আর দিব না, দশমিক উঠে গেছে। এবার এই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, কয়টা অঙ্ক? 1 2, দুইটা অঙ্ক আছে। যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য দিব। দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যে কয়টা অঙ্ক ততটা শূন্য। এই যে আমি 100 লিখলাম, এই 100 লেখার কারণে এই দশমিক উঠে গেছে। এখন আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, এই যে 0.25 আমি যদি দশমিকটাকে উঠিয়ে দিই, তাহলে এবার এটা গুণ চিহ্ন ভাইবেন না, এটা আমি ক্রস চিহ্ন দিছি, উঠে গেল। তাহলে বাকি থাকলো কি? 0.25। পুরোটা দেখে কত মনে হয়? 250? না, পুরোটা হচ্ছে 25। তাহলে আমরা এখানে লিখব 25। অর্থাৎ দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য। এবার দশমিককে উঠিয়ে দিলে পুরোটা মিলে যত হয় উপরে তত বসবে, এটা নির্দিষ্ট করা। এখন এই যে 100/25 আমাদেরকে বলছে শতকরায় প্রকাশ করার জন্য। আমরা জানি যে শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হয়। আমাদের এখানে আমরা দেখতেছি হর 100 হয়ে গেছে, তার মানে শতকরায় প্রকাশ করা শেষ। এখন আমরা শুধু চিহ্নটা নিয়ে আসব। 25 লিখলাম, আর এই যে নিচে 100, 100-র বদলে পার্সেন্ট চিহ্নটা দিলাম। এই পার্সেন্ট চিহ্ন আর এই হর 100 দুইটা কিন্তু একই অর্থ প্রকাশ করে। আমরা যদি পার্সেন্ট চিহ্ন দেই তাহলে আমরা হর হিসাবে 100 দিব না, আর যদি 100 দেই তাহলে আমরা এই পার্সেন্ট চিহ্ন দিব না, যে কোনো একটা দিব আমরা। তাহলে 0.25কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 25%, এবং 25% রয়েছে গ নাম্বার অপশনে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 6 নাম্বার প্রশ্ন, 25/4কে শতকরায় প্রকাশ করলে কোনটি সঠিক হবে? তাহলে এখন 25/4কে আমরা আগে লিখে নিই। এখানে 25/4 তাকে আমরা শতকরায় প্রকাশ করব, অর্থাৎ হর হিসাবে 100 লাগবে আমার। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে নিচেও 100 দ্বারা গুণ করব, উপরেও 100 দ্বারা গুণ করব। নিচের 100কে আমরা কিছু করব না, বাকিগুলোকে যত পারা যায় কাটাকাটি করার চেষ্টা করব, কিন্তু নিচের 100কে কিছু করব না, এটা অক্ষত থাকবে। 25 100-র মধ্যে যায় 4 বার, 4 25 100। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা কি বলতে পারি? নিচের 100 কিন্তু কিছু করা যাবে না, আবারও বলি। তাহলে উপরে 4 4 আর 16, আর নিচে 100। পরবর্তী লাইনে এই যে 16 লিখলাম, 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিলাম, তাহলে 16%। তাহলে 16% আমাদের এখানে দেখতেছি গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর 7 নাম্বার প্রশ্ন, 20 টাকা 80 টাকার শতকরা কত? অর্থাৎ এখানে তারা বলে দিছে যে 20 টাকা 80 টাকার শতকরা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখব এইভাবে করে যে 20 টাকা 80 টাকার 80/20 ভাগ, অর্থাৎ আমরা মোট যেটা দেওয়া আছে তাকে লিখব নিচে, আর এই সংখ্যাটাকে লিখব উপরে। আমাদেরকে বলছে 20 টাকা 80 টাকার শতকরা কত, আমরা বলবো 20 টাকা 80 টাকার 80/20 ভাগ। যদি বলতো 20 টাকা 75 টাকার কত, আমরা বলতাম 75/20 ভাগ। যদি বলতো 15 টাকা 35 টাকার কত ভাগ, আমরা লিখব 35/15 ভাগ। অর্থাৎ মোট যেটা সেটা দিব নিচে, আর অন্যটা দিব উপরে। তাহলে এখানে 20 টাকা 80 টাকার কত? 80/20 ভাগ। এই 80/20 ভাগকে আমরা শতকরায় প্রকাশ করে ফেলবো। এখন আমরা কিভাবে করে করব এটা? সেটা হচ্ছে 80/20 আমরা
নিচে 100 দ্বারা গুণ করব, উপরও 100 দ্বারা গুণ করব। আমাদেরকে বলছে শতকরায় প্রকাশ করার জন্য। যখনই শতকরায় প্রকাশ করার কথা বলবে তখনই আমরা নিচে 100 দ্বারা গুণ করে দেব, উপরও 100 দ্বারা গুণ করে দিব। এভাবে করে করলে সহজ হয়। আর যদি আমরা ওইভাবে করে করি যে হরকে কত দ্বারা গুণ করলে 100 হয়, ওইভাবে করে করতে গেলে একটু সময় লাগবে বা মাঝে মাঝে সমস্যাও হয়ে যায়। কিন্তু এভাবে করে করলে সবসময় তাড়াতাড়ি করে অঙ্কটা করা যাবে সহজে। সেটা হচ্ছে নিচে 100 দ্বারা গুণ করলাম, উপরেও 100 দ্বারা গুণ করলাম। নিচের 100কে আমরা কিছু করব না, বাকিগুলোকে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। যদি কাটাকাটি যায় তাহলে তো গেল, আর যদি না যায় আমরা গুণ করে ফলাফল বসিয়ে দিব। এখন দেখি কত কাটাকাটি করা যায়। দেখি 20 80-র মধ্যে যায় 4 বার, 4 20-এ 80। 4 এই উপরের 100-র মধ্যে যায় 25 বার, 4 25-এ 100। তাহলে আমরা এখানে পরবর্তী লাইনে কি লিখতে পারি, সেটা হচ্ছে উপরে শুধু 25 আর নিচে হচ্ছে 100। তাহলে পরবর্তী লাইন, এটা কিন্তু শতকরায় প্রকাশ করা হয়ে গেছে, কারণ হর 100 হয়ে গেছে। আমরা এটাকে চিহ্ন সহকারে লিখব, 25 100-র বদলে পার্সেন্ট চিহ্ন, 25%। তাহলে আমরা বলতে পারি 20 টাকা 80 টাকার শতকরা কত, 20 টাকা 80 টাকার 25%। কত পার্সেন্ট? 25%। এবং এটি আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 12 টাকা 15 টাকার শতকরা কত। এইমাত্র একটা যে অঙ্কটা করলাম 7 নম্বর অঙ্কটা, ওইটার মতো করে আমাদের এই 8 নম্বর অঙ্কটার আমরা সমাধান করব। 12 টাকা 15 টাকার শতকরা কত, আমরা সবার প্রথমে বলবো 12 টাকা 15 টাকার 15 ভাগের 12 ভাগ। কত ভাগের কত ভাগ? 15 ভাগের 12 ভাগ। তাহলে আমরা এটা এইভাবে করে করতে পারি যে আমরা 15 ভাগের 12 ভাগ আমরা এখানে লিখে নিলাম অল্প করে। এবার আমরা এটিকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করব। আমরা নিচেও 100 দ্বারা গুণ করব, উপরেও 100 দ্বারা গুণ করব। এখন দেখব কাটাকাটি করা যায় কিনা। সেটা হচ্ছে 5 15-র মধ্যে যায় 3 বার, 3 5 15। 5 100-র মধ্যে যায় 20 বার, 5 20-এ 100। 3 12-র মধ্যে যায় 4 বার, 3 4 12। আর কোনো কাটাকাটি করা যায় না। বারবারে বলতেছি নিচের 100কে কিন্তু আমরা কিছু করব না, এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিব। বাকিগুলোতে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে উপরে 4 গুণ 20, 4 20-এ 80 আর নিচে হচ্ছে 100। তাহলে উপরে 4 20-এ 80 হলো আর নিচে 100 হলো, মানে শতকরায় প্রকাশ করা হয়ে গেছে। এখন আমরা শুধু চিহ্নটা নিয়ে আসব। উপরের 80 লিখলাম, নিচের 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিলাম, অর্থাৎ 80%। 12 টাকা 15 টাকার শতকরা কত আমরা প্রকাশ করলাম 80%, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যা অপর সংখ্যার 20% হলে সংখ্যা দুইটির অনুপাত কত। এখানে কিন্তু একটি সংখ্যাও বলা নাই, এখানে দুইটি সংখ্যা আছে, দুইটি সংখ্যার একটি সংখ্যার কথাও বলা নাই নির্দিষ্ট করে। তারা শুধু একটি তথ্য দিছে যে ওই দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা অপর সংখ্যার 20%, অর্থাৎ অপর সংখ্যাটি যত হবে তার 20% একটা সংখ্যা হবে। এখন আমরা জানি না যে কোন সংখ্যাটা কত, আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলবো। সেটা হচ্ছে এই যে এখানে 20% দিল, এই 20%-এর মাধ্যমেই সম্পূর্ণ অঙ্কটা করা হয়ে যাবে, একবারে সহজ। সেটা হচ্ছে 20% আমরা এখানে লিখি। পরবর্তী লাইনে আমি যদি পার্সেন্ট চিহ্নটা উঠাতে চাই তাহলে আমি কী করব, আমি লিখলাম 20% চিহ্নের বদলে ভাগ 100 দিলাম, অর্থাৎ নিচে 100 দিলাম। তাহলে 20%-এর বদলে আমরা লিখলাম 100 ভাগের 20, দুইটা একই জিনিস। এখানে আপনারা যদি খেয়াল করেন যখন 20% ছিল আমরা একটা সংখ্যা দেখতেছিলাম শুধু 20, কিন্তু এখন যখন আমরা 20%-কে এরকম ভগ্নাংশে প্রকাশ করলাম তখন হয়ে গেল 100 ভাগের 20। এখন কিন্তু এখানে দুইটা সংখ্যা দেখা যাচ্ছে, একটি সংখ্যা হচ্ছে 20, আরেকটি সংখ্যা হচ্ছে 100। আমরা কি এটা বলতে পারি না যে একটি সংখ্যা যদি 100 হয় তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে 20? কারণ কি বলেছে তারা, যে অপর সংখ্যাটি যত তার 20% হচ্ছে একটি সংখ্যা, অপর সংখ্যাটি যত তার 20% হচ্ছে একটি সংখ্যা। তাহলে এখানে আমরা যদি বলি যে অপর সংখ্যাটি 100, অপর সংখ্যাটি 100, তাহলে একটি সংখ্যা কত হবে? 20, কারণ এই 20 কিন্তু এই 100-র 20%। 20 100-র কত পার্সেন্ট? 20%। তারা কিন্তু বলে দিছে একটি সংখ্যা অপর সংখ্যার 20%, তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার 20%। তাহলে আমরা এখানে একটি সংখ্যা পেলাম 20, আরেকটি সংখ্যা পেলাম 100। এখন আমাদেরকে বলছে অনুপাত কত, আমরা এখন অনুপাত বের করব। তাহলে একটি সংখ্যা হচ্ছে 20, অনুপাতের চিহ্ন দিলাম, আরেকটি সংখ্যা হচ্ছে 100।
এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা দ্বারা আমরা উভয় সংখ্যাকে ভাগ করতে পারবো, এক ব্যতীত? কারণ এক দিয়ে যাকে ভাগ করি আর গুণ করি ফলাফল তো কোনো পরিবর্তন হয় না। এজন্য এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা দেখবো এখানে ভাগ করতে পারি কিনা। তাহলে এক ব্যতীত অন্য কোন সংখ্যা আছে, সেটা হচ্ছে 20। 20 উভয়টার মধ্যে যায়। এখন আপনারা বলতে পারেন কেন 10ও তো যায়, 2ও তো যায়, 5ও তো যায়। আমরা সর্বদা চেষ্টা করব যে যেই সংখ্যাগুলো দিয়ে উভয়টাকে ভাগ করা যাবে তাদের মধ্যে সবচাইতে বড় সংখ্যাটা দিয়ে ভাগ করার জন্য, অর্থাৎ গসাগু দিয়ে ভাগ করার জন্য। ওই দুইটি সংখ্যার গসাগু দিয়ে ভাগ করলে এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে 20 আর 100 লসাগু কত, গসাগু কত? গসাগু হচ্ছে 20। 20 এবং 100 গসাগু হচ্ছে 20, অর্থাৎ 20 এবং 100কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 20। 20 20-এর মধ্যেও যায়, 20 100-র মধ্যেও যায়। 20 20-এর মধ্যে একবার যায়, 20 100-র মধ্যে 5 বার যায়। আমরা পেয়ে গেলাম একটি সংখ্যা এবং অপর সংখ্যা, দুইটি সংখ্যার অনুপাত 1:5 এবং 1:5 আমাদের ক নাম্বার অপশনে রয়েছে। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর 10 নম্বর প্রশ্ন, 75 টাকা 120 টাকার শতকরা কত? এই যে 8 নম্বর অঙ্কটা করলাম, এইভাবে করে আমরা অঙ্কটা করব যে 75 টাকা 120 টাকার শতকরা কত হবে। আমরা বলবো 75 টাকা 120 টাকার 120 ভাগের 75 ভাগ। এখন কাটাকাটি করা কি করব আমরা, উপরে এবং নিচে, যেহেতু শতকরা বলছে আমরা নিচেও 100 দ্বারা গুণ করব, উপরেও 100 দ্বারা গুণ করব, দেখব কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করা যায়, সেটা হচ্ছে এই 100-র মধ্যে 20 যায় 5 বার, আর এই 120-এর মধ্যে 20 যায় 6 বার, কারণ 5 20-এ 100 আর 6 20-এ 120। এখন কাটাকাটি করা যায় কিনা, সেটা হচ্ছে এই যে উপরে 75 আর নিচে 6, এখনও কাটাকাটি করা যাবে। সেটা কি দিয়ে, সেটা হচ্ছে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারবো। 3 25-এ 75, 3 25-এ 75, আর 3 6-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6। আর কিন্তু আমরা এই নিচের 100 কিন্তু কিছু করব না, একে যেভাবে আছে সেভাবে করে রেখে দিব। আমরা তাহলে পরবর্তী লাইনে কি লিখতে পারি, সেটা হচ্ছে 25 গুণ 5, 5 25-এ 125, আর নিচে হচ্ছে 2 গুণ 100, 2 গুণ 100। এবার আপনারা একটু লক্ষ্য করবেন একটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি পরবর্তী লাইনে এই যে উপরে 125 নিচে 2 গুণ 100, আমরা কিন্তু এই নিচের 100-কে কিছু করতে পারবো না, যেভাবে আছে সেভাবে রাখতে হবে। বাকিগুলোকে কীভাবে লিখতে পারি একটু দেখেন, উপরে 125 আর নিচে 2 গুণ নিচের 100। এই যে নিচে 2 ছিল, নিচে 100 ছিল, উপরে 125 ছিল। এখন 125 যদি সরিয়ে এদিকে লিখে দেই, উপরে আর কি থাকবে, 1 থাকবে, কারণ 125 1 125 আর নিচে 2 গুণ 100 যা আছে তাই, একদম একই রকম। এখন আমরা দেখি তো কাটাকাটি করতে পারি কিনা। 125-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে ফলাফল, 125-কে আমরা 2 দিয়ে ভাগ করি, 125-কে আমরা 2 দিয়ে আমরা এইভাবে করে ভাগ করব। 2 12-র মধ্যে যায় 6 বার, 6 দুগুণে 12, 5 থাকে, 2 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4 থাকে 1, তাহলে 62 আমরা লিখবো এখানে 62। তাহলে এখানে যে এই যে আমাদের এখানে ভাগফল 62 বের হলো, আমরা 62-কে এখানে অন্য একটি কালার দিয়ে লিখে দিই। 62-কে এখানে লিখলাম 62, আর একটু আগে যেটা হর ছিল এই যে 2, এখনও হর তাই থাকবে। ভাগশেষকে আমরা উপরে লিখব 62 সমস্ত 2 ভাগের 1, অর্থাৎ আমরা যদি 125-কে 2 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল হবে 62 সমস্ত 2 ভাগের 1। আর এই যে গুণ 100 ভাগের 1, এটি মানে কি, শতকরার চিহ্ন, এটি মানে শতকরার চিহ্ন। তাহলে ফলাফল হয়ে গেল, আমরা বলতে পারি 75 টাকা 120 টাকার শতকরা কত, 62 সমস্ত 2 ভাগের 1%। এখন আমরা দেখতেছি খ নাম্বার অপশনে 62 সমস্ত 2 ভাগের 1% রয়েছে, এটি হচ্ছে উত্তর। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 150 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ছাত্র সংখ্যা কত? 1 নম্বর প্রশ্নটা যে সমাধান করেছিলাম সেটা মনে আছে, ঠিক হুবহু ওইটার মতো। সেখানে বলেছিল যে শিক্ষার্থী 200 জন, সেখানে ছাত্র হচ্ছে 60%, ছাত্রী কতজন? আর এখানে ঠিক প্রশ্নটা উল্টাইছে, এখানে বলে দিয়েছে শিক্ষার্থী 150 জন, ছাত্রীর সংখ্যা 40%, ছাত্র সংখ্যা কতজন? তাহলে এখন আমরা ওই একই নিয়মে বের করব। সেটা হচ্ছে আমরা এখানে বলবো যে যেহেতু ছাত্রী কতজন, ছাত্রী 40%, কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে ছাত্রী এতজন, এটা বলে নাই, বলতে ছাত্রী 40%। এখন 40% বলতে কতকে বোঝায় সেটা আমরা বের করব। এখন আমরা লিখব তাহলে ছাত্রী সংখ্যা সমান 150 এর, কারণ 150 হচ্ছে সবাই, ছাত্রছাত্রী মিলে 150 এর 40%।
পাশে লিখে দিব জন। এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা 150, কারণ আমরা এখন ছাত্রী কত জন সেটা বের করতেছি, এই জন্য আমরা এখানে জন লিখলাম। তাহলে 150 এর 40% মানে কি, 40 এখানে লিখলাম, পার্সেন্টের বদলে নিচে 100 দিলাম, পাশে জন লিখলাম। এখন একটু কাটাকাটি করার আমরা একটু চেষ্টা করব। 50 100-র মধ্যে যায় 2 বার, 50 150-এর মধ্যে যায় 3 বার। আরও কাটাকাটি করা যায়, হ্যাঁ যায়। 2 40-এর মধ্যে যায় 20 বার, 20 দুগুণে 40। এবার 3 এর 20 অর্থাৎ গুণ, 3 20-এ 60 জন। আমরা পেয়ে গেলাম যে ওই শ্রেণীতে 150 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে 60 জন। তাহলে ছাত্রী যদি 60 জন হয়, ছাত্র কয়জন? আমরা এই টোটাল 150 জন যেই ছাত্রছাত্রী তাদের মধ্য থেকে ছাত্রী 60 জনকে আমরা বাদ দিয়ে দিব। 150 থেকে যদি আমরা 60 বিয়োগ করি তাহলে হয় 90। আমরা বলতে পারি ওই শ্রেণীতে 150 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে আমরা বলতে পারি ওই শ্রেণীতে 150 জন ছাত্রছাত্রীর মধ্যে 90 জন ছাত্র, 90 জন ছাত্র, এবং এই 90 রয়েছে আমাদের গ নাম্বার অপশনে, এটি হচ্ছে সঠিক। অর্থাৎ কোনো শ্রেণীতে 150 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী যদি 40% হয়, 40% মানে 60 জন, অর্থাৎ ছাত্রী যদি 60 জন হয় তাহলে ছাত্র কয়জন? 90 জন। গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। আমরা 5/4 এখানে লিখলাম, তাকে শতকরায় যেহেতু প্রকাশ করব, নিচেও 100 দ্বারা গুণ করব, উপরেও 100 দ্বারা গুণ করব। এখন নিচের 100কে কিছু আমরা করব না, বাকিগুলোকে কাটাকাটি করার চেষ্টা করব। 5 100-র মধ্যে যায় 20 বার, 5 20-এ 100, 4 20-এ 80, নিচে 100। এখন এই যে নিচে যে 100 আছে, 100 না লিখে আমরা 80 লিখে নিচের 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিলাম। তাহলে আমরা কি বলতে পারি? 5/4কে শতকরায় প্রকাশ করলে, আবার কিন্তু 12 সমস্ত 5/4 বললেন না, তার কারণ 12 এটা হচ্ছে প্রশ্ন নাম্বার, 11 12 13, তাহলে এটা প্রশ্ন নাম্বার। আমাদের মূল প্রশ্ন এখান থেকে 5/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। তাহলে 5/4কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে হবে 80%, এটি ক নাম্বার অপশনে রয়েছে, সুতরাং এটি সঠিক। 13 নম্বর প্রশ্ন 5/3কে শতকরায় প্রকাশ করলে কত হবে। হুবহু এই একই নিয়মের আমি সরাসরি করে ফেলি। 5/3 উপরেও 100 দ্বারা গুণ করব, নিচেও 100 দ্বারা গুণ করব। তাহলে 5 100-র মধ্যে যায় 20 বার, তাহলে পরবর্তী লাইনে 3 20-এ 60, নিচে 100, পরবর্তী লাইন 60, 100-র বদলে পার্সেন্ট চিহ্ন, 60%। 5/3কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 60% হবে, এটি গ নাম্বার অপশনে রয়েছে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে 45%-এর সামান্য ভগ্নাংশ কোনটি। এখন সামান্য ভগ্নাংশ মানে, সামান্য ভগ্নাংশ হচ্ছে 45%কে আমরা সবার প্রথমে একটি ভগ্নাংশে প্রকাশ করব, ভগ্নাংশে প্রকাশ করার পরে তাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, এটি হচ্ছে সামান্য ভগ্নাংশ। তাহলে আমরা এখন করি, আমরা 45% লিখলাম, তাকে আমরা এখন পরবর্তী লাইনে লিখতে গেলে কি লিখব? উপরে 45, পার্সেন্টের বদলে নিচে 100, তাহলে হয়ে গেল 100/45। আমরা যদি 45%কে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 100/45। এখন আমাদেরকে বলছে সামান্য ভগ্নাংশ, আমাদেরকে যদি বলতো 45%কে ভগ্নাংশে প্রকাশ করো, আমরা বলতাম যে 100/45, এটাই উত্তর। কিন্তু আমাদেরকে বলে দিছে সামান্য ভগ্নাংশ কোনটি। সামান্য ভগ্নাংশ বলতে বোঝানো হচ্ছে যে ভগ্নাংশ আমরা বের করব তাকে আরও লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 5 45-এর মধ্যে যায় 9 বার, 5 নং 45, 5 100-র মধ্যে যায় 20 বার, 5 20-এ 100, তাহলে পরবর্তী লাইন 20/9, এবং 20/9 হচ্ছে আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে। আমরা বলতে পারি 45%-এর সামান্য ভগ্নাংশ হচ্ছে ঘ নাম্বার অপশনের 20/9। এরপর 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে 50% এর সঠিক অনুপাত কোনটি। আমরা 50%কে এখন অনুপাতে প্রকাশ করব, কিভাবে করব সেটি হচ্ছে 50%, পরবর্তী লাইনে 50 প্রথমে, পার্সেন্টের বদলে নিচে 100, পরবর্তী লাইনে 50 প্রথমে আছে, প্রথমে লিখলাম, ভাগ চিহ্নের বদলে অনুপাতের চিহ্ন দিলাম, এরপর আমরা 100 লিখলাম। তাহলে 50%কে অনুপাতে প্রকাশ করলে হবে 50:100। এখন দেখব এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা দ্বারা এই উভয় সংখ্যাকে ভাগ করতে পারবো। হ্যাঁ, সেটা হচ্ছে 50। 50 দিয়ে 50কে ভাগ করলে হবে 1, 50 দিয়ে 100কে ভাগ করলে হবে 2, তাহলে 1:2, এবং 1:2 হচ্ছে আমাদের এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ 50%-এর সঠিক অনুপাত কোনটি?
1:2। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 ভাগের 15কে শতকরায় প্রকাশ করলে কত হবে। এখন আমরা করি, তাহলে 10 ভাগের 15কে শতকরায় প্রকাশ করব। নিচেও 100 দ্বারা গুণ করব, উপরেও 100 দ্বারা গুণ করব। নিচের 100কে কিছু করব না, উপরেরগুলো কাটাকাটি করার চেষ্টা করব। এই সবগুলো 10 100-র মধ্যে যায় 10 বার, 10 10 100। তাহলে পরবর্তী লাইন 15 দিয়ে 10কে গুণ দিলে হবে 150, নিচে 100। পরবর্তী লাইন 150 লিখে দিলাম, নিচের 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 10 ভাগের 15কে শতকরায় প্রকাশ করলে কত হবে, 150%। এবং 150% আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে 25 টাকার 10% কত। তাহলে 25 টাকার 10% কত সেটা আমরা বের করব। এখানে আমরা লিখব যে 25 এর 10%, পাশে লিখব টাকা। তাহলে পরবর্তী লাইনে গিয়ে 25 এর এই 10%-এর বদলে আমরা কি লিখব, 10 ভাগ চিহ্ন দিয়ে পার্সেন্ট চিহ্নের বদলে নিচে 100 দিলাম। এখন আমরা দেখি কাটাকাটি করা যায় কিনা। 25-এর মধ্যে 25 যায় একবার, 100-র মধ্যে 25 যায় 4 বার। এখন আরও কোনো কাটাকাটি করা যায় কিনা। 4-এর মধ্যে 2 যায় 2 বার, 10-এর মধ্যে 2 যায় 5 বার। তাহলে এখানে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি নিচে 2 উপরে 5, পাশে লিখলাম টাকা। তাহলে এই যে 2 ভাগের 5 টাকা, এভাবে করে কি আমাদের এখানে কোনো অপশন রয়েছে? আমরা দেখতেছি আমাদের ক নাম্বারে রয়েছে 2 ভাগের 5। তাহলে এই যে আমরা বের করলাম 25 এর 10% হচ্ছে 2 ভাগের 5 টাকা। তাহলে ক নাম্বার অপশনও 2 ভাগের 5 রয়েছে। যদি এখন আমরা দেখতাম যে 2 ভাগের 5 আমাদের কোনো অপশনে নাই, তাহলে কি আমাদের ভুল হয়ে যেত? না, ভুল হইতো না। তখন আমাদেরকে এই যে অপ্রকৃত ভগ্নাংশ তাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে ফলাফল লিখতে হইতো। কিন্তু এখন দেখতেছি 2 ভাগের 5 ইতিমধ্যে আমাদের অপশনে দেওয়া রয়েছে। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 25 টাকার 10% কত, 2 ভাগের 5। 18 নম্বর প্রশ্ন 4 ভাগের 3 এর শতকরা কত। অর্থাৎ আমরা শতকরায় প্রকাশ করব। আমরা এখানে আমাদের লিখব 4 ভাগের 3। যেহেতু শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে আমরা নিচেও 100 দ্বারা গুণ করে দিব, উপরেও 100 দ্বারা গুণ করে দিব। নিচের 100কে আমরা কোনো কিছু করব না, বাকিগুলোকে কাটাকাটি করার চেষ্টা করি। 4 100-র মধ্যে যায় 25 বার, 4 25-এ 100। পরবর্তী লাইনে 3 25-এ 75, নিচের 100 লিখলাম। পরবর্তী লাইনে 75 আর নিচের 100-র বদলে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা যদি 4 ভাগের 3কে শতকরায় প্রকাশ করি, তাহলে ফলাফল হবে 75%। এটি আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন নওশিন 180টি ডিম কিনে আনার সময় 9টি ডিম ভেঙে গেল। শতকরা কতটি ডিম ভালো রইল। এখানে খেয়াল করবেন, কিন্তু এখানে কিন্তু প্রশ্নে বলে নাই যে শতকরা কয়টি ডিম ভেঙে গেল, এটা বলে নাই। প্রশ্নে বলছে শতকরা কতটি ডিম ভালো রইল। এই যে শতকরা কতটি ডিম, এটা বলতে বোঝানো হইতেছে প্রতি 100টি ডিমের মধ্যে কয়টি ডিম ভালো আছে, এটা তারা জানতে চায়। তাহলে এখন আমরা অঙ্কটা করব এইভাবে যে সে সবার প্রথমে 180টা ডিম কিনলো, তার মধ্য থেকে 9টা ডিম ভেঙে গেল। তাহলে ডিম ভালো রইল কয়টা? ডিম ভালো রইল 171টা ডিম। 180টি ডিমের মধ্যে 171টি ডিম ভালো রয়েছে। তাহলে এটা তো 180টি ডিমের মধ্যে 171টি ডিম ভালো, 100টি ডিমের মধ্যে কয়টি ডিম ভালো সেটা তারা জানতে চায়। তাহলে আমরা এখানে লিখব এরকমভাবে, যে আমি পুরো কথাটা লিখব না, এখানে লিখব যে 180টি ডিমের মধ্যে ভালো রইল 171টি। অতএব একটি ডিমের মধ্যে ভালো রইল, উপরে 171, নিচে 180, পাশে লিখলাম টি। এখন আমাদের প্রশ্নে যেহেতু বলছে শতকরা, আমরা এখানে শতকরার কারণে 100 নিয়ে আসলাম। তাহলে 100টি ডিমের মধ্যে ভালো রইল, একের চাইতে যেহেতু 100 বড়, ফলাফলটাও বড় হবে। আমরা 100কে উপরে গুণ করব, তাহলে ফলাফল বড় হবে। 171 গুণ 100 আর নিচে 180। তাহলে এখন এখানে আমরা কাটাকাটি করব, উপরে 171 গুণ 100 আর নিচে 180। তাহলে এখন 10 দিয়ে যদি আমরা 100কে কাটি, তাহলে হবে 10 10-এ 100, আর 10 180-র মধ্যে যাবে 18 বার, তাহলে হবে 180। তাহলে এই যে উপরে 10 আর এই যে নিচে 18, এটিকে আমরা আবার কাটতে পারি। 2 10-এর মধ্যে যায় 5 বার, 5 দুগুণে 10, 2 18-এর মধ্যে যায় 9 বার, 9 দুগুণে 18, 9 আবার এই 171-এর মধ্যে 19 বার যায়।
9 19 171। তাহলে উপরে কত হয়, এর নিচে আর কোনো সংখ্যা নাই, তাহলে উপরে আছে 19 গুণ 5। 19কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে ফলাফল হবে 95। এই যে ফলাফল 95 বের হলো, আমরা কি বললাম এখানে 100টি ডিমের মধ্যে ভালো রইল 95টি ডিম। তাহলে এই 100 মানে কি শতকরা, তাহলে শতকরা 95টি ডিম ভালো রইল। 180টির মধ্যে 171টি ডিম ভালো রয়েছে, আর 100টি ডিমের মধ্যে 95টি ডিম ভালো রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে শতকরা কতটি ডিম ভালো রইল, 95টি, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি রাশি অপর একটি রাশির 50%। রাশি দুইটির অনুপাত কোন প্রকারের অনুপাত, এটা তারা জানতে চায়। অর্থাৎ এখানে যে দুইটি সংখ্যার কথা বলা হইল যে একটি রাশি অপর একটি রাশির 50%, এখানে দুইটি সংখ্যা, দুইটি রাশি, একটি রাশি অপর একটি রাশি, এই দুইটি রাশির অনুপাত কোন ধরনের অনুপাত। অনুপাত তো অনেক রকমের অনুপাত আছে, যেমন এখানে লঘু, গুরু, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, বিভিন্ন অনুপাতের কথা বলা হলো। তা এই অনুপাতটি কোন ধরনের অনুপাত হবে। এখন এই অনুপাতটি কোন ধরনের অনুপাত হবে তা জানার জন্য আগে আমাদেরকে এই দুইটি রাশি জানা দরকার। তাহলে এখন আমরা রাশিগুলো বের করব। এখানে বলা হয়েছে একটু আগে আমরা কিন্তু এরকম একটা অঙ্ক করেছি, সেখানে অনুপাতটা কি ধরনের অনুপাত সেটা জানতে চাই নাই, কিন্তু অনুপাত জানতে বের করতে বলেছিল। তাহলে এখন এখানে বললো যে একটি রাশি অপর একটি রাশির 50%, অর্থাৎ অপর রাশিটা যত হবে তার 50% হবে এই একটি রাশি। এখন এই 50% মানে কি সেটা আগে আমরা বের করি। 50%, পরবর্তী লাইনে গিয়ে 50কে আগে লিখলাম, পার্সেন্ট চিহ্নের বদলে নিচে 100 লিখলাম। তাহলে এখানে কি বের হইল, 100 ভাগের 50। আমরা এখানে দুইটা সংখ্যা দেখতেছি, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 100। তাহলে আমরা কি বলতে পারি, এই 100-র 50% হচ্ছে 50, 100-র 50% হচ্ছে 50। তাহলে আমরা বলতে পারি একটি রাশি অপর একটি রাশির 50%। তাহলে একটি রাশি কত, একটি রাশি হচ্ছে 50, আরেকটি রাশি হচ্ছে 100। একটি রাশি অপর রাশির 50%, একটি রাশি অপর রাশির 50%। এখন এই দুইটি সংখ্যা আমরা একটা অনুপাত বের করি, 50:100। আমরা অনুপাত বের করলাম, 50 50-এর মধ্যে যায় একবার, 50 100-র মধ্যে যায় দুইবার। আমরা এই যে সর্বশেষ যে অনুপাতটা বের করলাম 1:2, এটি কোন ধরনের অনুপাত। একটু আগে আমরা যে প্রশ্নটা সমাধান করেছি সেখানে শুধু এই পর্যন্তই জানতে চেয়েছে যে অনুপাতটা বের করো, আমরা উত্তরে বলেছি যে 1:2 হচ্ছে অনুপাত। কিন্তু এখন তারা জানতে চাই এই অনুপাতটি কি ধরনের অনুপাত। আমরা জানি একটি সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হলে, পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট হলে সেই অনুপাতকে লঘু অনুপাত বলা হয়। আমাদের ক নাম্বার অপশনে লঘু অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমরা বলতে পারি একটি রাশি অপর একটি রাশির 50% হলে ওই রাশি দুইটির অনুপাত হলো লঘু অনুপাত। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।